হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। ফিরে এসেছি অদ্ভুতুরে সিরিজের দ্বিতীয় পর্ব নিয়ে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুরে সিরিজ থেকে ঘোর প্যাচে প্রাণগোবিন্দর দ্বিতীয় পর্ব। আজ বাসে একজন ম্যাজিশিয়ান উঠেছিল। যেমন সুন্দর তার চেহারা, তেমনি আশ্চর্য তার ম্যাজিক। রাস্তাঘাটে ঘুরে ঘুরে যারা ম্যাজিক দেখায় তাদের যেমন ছেঁড়া খোড়া ময়লা পোশাক থাকে গায়ে, এ লোকটার মোটেই তেমন নয়। রীতিমতো ঝকঝকে কালো কোট প্যান্ট আর সাদা শার্টের সঙ্গে লাল টাই, মাথায় একটা লম্বা কালো টুপি, দুহাতে সাদা দস্তানা। প্রথমেই সবাইকে নমস্কার করে হাতে দস্তানা দুটো খুলে ফেলল সে। তারপর দুটো দস্তানাই ছুঁড়ে দিল শূন্যে। অবাক কাণ্ড! দস্তানা দুটো শূন্যে ভেসে ভেসে অদ্ভুত সব নাচের মুদ্রা দেখাতে লাগলো। তারপর দুটো দস্তানা নিজেরাই হাততালি দিল, পরস্পর ঘুষোঘুষি করল, পাঞ্জা লড়ল, তারপর নমস্কার করে খেলা শেষ করল। তারপর টুপির খেলা। লোকটা মাথা থেকে টুপিটা খুলে সবাইকে টুপির ভেতরটা দেখালো। সেটা একদম ফাঁকা। তারপর টুপির ভিতরে হাত ঢুকিয়ে সে প্রথমে একটা খরগোশ, তারপর একটা টিয়া পাখি, একটা সবুজ জ্যান্ত সাপ বের করে একে একে একটা ঝোলায় পড়ল। তারপর এক ভাঁড় গরম চা বের করে সামনের সিটের এক ভদ্রলোককে দিল। তিনি একটু ভয়ে ভয়ে চায়ে চুমুক দিয়ে বললেন, বাহ, এ তো চমৎকার চা। তারপর ম্যাজিশিয়ান কয়েকটা রুমাল বের করে বিলিয়ে দিল। দুজনকে দিল ডট পেন, কাউকে দুটো বিস্কুট, কাউকে লজেন্স। সবশেষে দুটো চকলেট বার বের করে পিউ আর পিয়ালকে দিয়ে বলল, তোমরা তো অচেনা লোকের হাতের খাবার খাও না, তাই না? তবু রেখে দাও। নসীগঞ্জের অনেক আগেই তালপুকুর নামে একটা জায়গায় সেই আশ্চর্য ম্যাজিশিয়ান নেমে গেল। বাসে সবাই বলা বলি করছিল, এরকম ভালো ম্যাজিক বহুদিন দেখা যায়নি। তবে লোকটাও কি ভালো, কারো কাছ থেকে পয়সাও চাইল না। ম্যাজিশিয়ান নেমে যাওয়ার পরই শান্তা মাসি বলল, এই চকলেট দুটো আমার কাছে দাও, নইলে তোমরা আবার ভুল করে খেয়ে ফেলবে। শান্তা মাসি তাদের আয়া, খুব কড়া ধাতের মানুষ, মুখে একটুও হাসি নেই। তবে কড়া মানুষ হলেও শান্তা মাসি খারাপ লোক নয়। তাদের খুব যত্ন আত্তি করে, দেখে শুনে রাখে। পিউ বলল, আচ্ছা মাসি, ম্যাজিশিয়ান কি করে জানলো যে আমরা অচেনা লোকের দেওয়া খাবার খাই না? শান্তা মাসি বিরস মুখে বলল, তা জানি না, তবে পাজি লোকেরা অনেক খোঁজ খবর রাখে। পিউয়ের কথাটা একটুও বিশ্বাস হলো না। লোকটাকে তার কখনো পাজি বলে মনেই হয়নি। সে বলল, এটা আমি কিছুতেই খাবো না মাসি, কিন্তু মোরগটা তো খুব সুন্দর, এটা আমার কাছে একটু থাক। শান্তামাসি অবশ্য আর কিছু বলেনি। চকলেট বারটা পিউয়ের কাছেই রয়ে গিয়েছে। তবে পিয়াল ছোট আর পেটুক বলে ওটা শান্তামাসি নিয়ে নিজের কাছে রেখে দিয়েছে। শহরে বাবুপাড়ায় তারা যে বাড়িতে থাকে সেই বাড়িটা কেমন যেন গম্ভীর আর রাগী চেহারার বাড়ি। ও বাড়ির হাওয়ায় মন খারাপের জীবাণু ঘুরে বেড়ায়। না হবেই বা কেন, তাদের মা বাবা দুজনেই ভারী ব্যস্ত ডাক্তার। সারাদিন তারা বাড়িতে থাকেনই না। যখন থাকেন তখন দুজনের মধ্যে কেবল রোগ আর ওষুধ নিয়ে কথা হয়। হাসি ঠাট্টা মজা কিচ্ছু নেই। নসীগঞ্জের বাড়িটা ঠিক উল্টো। এ বাড়িটা যেন সব সময় হাসছে, খুশি আর আনন্দে ডগমগ করছে। খোলামেলা আর হাসি খুশি এ বাড়িটায় ঢুকলেই পিউ আর পিয়ালের মন ভালো হয়ে যায়, ঠিক যেন রূপকথার বাড়ি। এ বাড়িতে তার আনমনা ভুলো মনের দাদু আর ভারী নরম মনের ঠাকুরমা থাকেন। এ বাড়ির বাতাসে যেন মজা বীজ বীজ করছে। কিন্তু আশ্চর্যের বিষয়, আজ সেরকম হলো না।
বাস থেকে নেমে শান্তামাসির সঙ্গে সামান্য পথ হেঁটে পিউ আর পিয়াল যখন বাড়িটার সামনে পৌঁছলো, তখন পিউয়ের স্পষ্ট মনে হলো আজ এ বাড়িটার যেন কেমন বিষণ্ণ হতশ্রী চেহারা, কেমন যেন গম্ভীর দুঃখী দুঃখী ভাব। পিউ চুপি চুপি পিয়ালকে বলল, ভাই দেখেছিস, আজ বাড়িটা যেন ভীষণ গম্ভীর। পিয়ালের বয়স মোটে 5 বছর, সে অত কিছু বোঝে না। সে দিদির হাত চেপে ধরে শুধু বলল, হ্যাঁ রে দিদি, বাড়িটার বোধহয় খিদে পেয়েছে। পিয়াল একটু পেটুক আছে, সে জানে খিদে পেলেই লোকে যত কষ্ট। আজ বারান্দায় দাদু নেই, চেয়ারটা খালি। বাড়িতে ঢুকে শুনল দাদু নাকি কোথায় জরুরি কাজে গিয়েছেন, ফিরতে দেরি হবে। পিউয়ের মনটা খুব খারাপ হয়ে গেল। সে হলো দাদুর চামচা। সবাই বলে এমন দাদু ভক্ত নাকি দেখা যায় না। তা কথাটা সত্যি। তার দাদু ভারী অন্যমনস্ক মানুষ। ভোলাবাবুকে তপনবাবু বলে ভুল করেন। স্নান করতে বাথরুমে ঢুকতে গিয়ে ঠাকুর ঘরে ঢুকে সাবান খুঁজে না পেয়ে চেঁচামেচি করেন। ধুতি পরতে গিয়ে কতদিন ঠাকুরমার শাড়ি দিব্যি কাঁচা কোচা দিয়ে পরে বেরিয়ে গিয়ে কেলেঙ্কারি করেছেন। পিউ সারাক্ষণ দাদুর সঙ্গে চিমটি খেয়ে লেগে থাকে। দাদুর ভুলভাল ধরিয়ে দেয়, শাসনও করে খুব। দাদুরও তাতে ভারী আহ্লাদ। পিয়াল পেটুক বলেই বোধহয় ঠাকুরমার আঁচল ধরে থাকতে ভালোবাসে। পিউয়ের আজ খেতে ইচ্ছে করছিল না। ঠাকুরমা সাদাসাদি করায় একখানা মাত্র লুচি খেলো, তারও আধখানা কাককে দিয়ে দিল। তারপর চুপচাপ একটা গল্পের বই নিয়ে সামনের বারান্দায় একটা চেয়ারে বসে রইল। না, বই পড়াতেও তার মন ছিল না। কখন দাদু আসবেন সেজন্য ঘন ঘন রাস্তার দিকে চেয়ে দেখছিল। ম্যাজিশিয়ানের দেওয়া চকলেট বারটা বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখছিল পিউ। এটা তার চেনা চকলেট বার নয়, মোড়কটা অন্যরকম। ঘুরিয়ে ফিরিয়ে দেখতে গিয়ে একসময় তার চোখে পড়ল মোড়কের পিছনে নিচের দিকে খুব ক্ষুদে অক্ষরে ছাপা, মেড ইন ইংল্যান্ড। সে ভারী অবাক হলো। গায়ের ম্যাজিশিয়ানের কাছে বিলিতি চকলেট এলো কোথা থেকে? সে একটু কৌতূহলী হয়ে মোড়কের একটা ভাঁজ খুলে গন্ধ শুকতে গিয়ে দেখে মোড়কের ভিতরে একটা ছোট্ট চিরকুট রয়েছে, তাতে পেন্সিল দিয়ে কিছু লেখা। অবাক হয়ে চিরকুটটা বের করে এনে সে দেখল তাতে ভারী সুন্দর ছাঁচে গোটা গোটা অক্ষরে লেখা, তোমাদের খুব বিপদ আসছে, সাবধান, বিক্রমজিৎকে মনে রেখো। ব্যাস, আর কিচ্ছু নেই। পিউ অনেকবার চিরকুটটা পড়েও মাথামুন্ডু কিছুই বুঝতে পারল না। চিরকুটটা ঠাকুরমাকে দেখাবে কিনা ভাবল, কিন্তু বড়দের একটা দোষ হলো তারা ছোটদের কোনো কথাকেই তেমন পাত্তা দেন না। কাগজের টুকরোটা দাদুর পঞ্জিকার মধ্যে গুজে রেখে পিউ চুপ করে উঠে এসে দেখলেও শান্তা মাসি কোথায়। মাসি বাথরুমে গিয়েছে দেখে সে এসে বাইরের ঘরে রাখা শান্তা মাসির ব্যাগটা থেকে পিয়ালের চকলেট বারটা খুলে দেখল, তাতে কোনো চিরকুট নেই। তাহলে কি চিরকুটটা পিউকেই উদ্দেশ্য করে লেখা? কিন্তু ম্যাজিশিয়ান তো তাকে চেনেই না। মাত্র 8 বছর বয়স হলেও পিউ বেশি বক বক করে না। সে চাপা স্বভাবের মেয়ে। কথা কওয়ার চেয়ে বরং সে ভাবতেই বেশি ভালোবাসে, আর সব কিছু বোঝার চেষ্টা করে। বিক্রমজিৎ নামটাও সে আগে কখনো শোনেনি। এই নামের কাউকে চেনারও প্রশ্ন ওঠে না। তাই সে বারান্দার চেয়ারে চুপ করে বসে ভাবতে লাগলো। চিরকুটে লিখেছে বিক্রমজিৎকে মনে রেখো, বেশ কথা, কিন্তু যাকে সে চেনেই না তাকে সে কি করে মনে রাখবে? ঠিক এই সময় ফটক খুলে হাসি মুখে গৌরাং দাস এসে ঢুকল। গৌরাংকে দেখে ভারী খুশি হয়ে পিউ চেঁচিয়ে উঠল, গৌরাংদা! এ বাড়িতে যে কজন ভিখিরি আসে তাদের সবাইকেই চেনে পিউ। এ বাড়িতে সবাইকেই ভিক্ষে দেওয়া হয়। কেউ কেউ আবার পাত পেরে খেয়েও যায়, সুখ দুঃখের কথাও কয়। তারা বেশ লোক। গৌরাং দাসও ভিখিরি বটে, কিন্তু অন্য সব ভিখিরির মতো নয়। সে বেশ পরিষ্কার একখানা আলখাল্লা পরে, পায়ে ক্যাম্বিসের জুতো,
বাবরি চুল ভালো করে আঁচড়ানো, কুচকুচে কালো দাড়ি গোঁফ, বেশ লম্বা চওড়া চেহারা। রামপ্রসাদী গিয়ে ভিক্ষে করে বেড়ায়। নসিগঞ্জ আর আশপাশের ৫-৭টা গাঁয়ের প্রায় সব বাড়িতেই তার অনায়াস গতিবিধি। কেউ কেউ বলে গৌরাং দাস হলো স্পাই। কার স্পাই, কিসের স্পাই, তা অবশ্য কেউ বলতে পারে না। কেউ আবার বলে গৌরাং হলো শিবের অবতার। আবার কেউ বলে তার সঙ্গে নাকি ডাকাতের দলের যোগাযোগ আছে। পিউ তাকে একদিন জিজ্ঞেস করেছিল, তুমি ভিক্ষে করো কেন গৌরাংদা? তোমাকে দেখে তো একটুও ভিখিরি বলে মনে হয় না। মাথাটাতা চুলকে গৌরাং বলেছিল, কথাটা কি জানো দিদি, বললে হয়তো বিশ্বাস করবে না, ছেলেবেলা থেকেই আমার ভিখিরি হওয়ার শখ। স্কুলের পরীক্ষায় একবার রচনা এসেছিল, বড় হইয়া তুমি কি হইতে চাও। আমি খুব ফলাও করে লিখেছিলুম, বড় হইয়া আমি ভিখারি হইব। তাতে অবশ্য মাস্টারমশাই গোল্লা দিয়েছিলেন। ইমা, তুমি ভিখিরি হতে চাইলে কেন? ভিখিরি হওয়ার যে অনেক সুবিধে দিদি। সারাদিন ইচ্ছে মতো যেখানে খুশি ঘুরে বেড়ানো যায়, কাজকর্ম করতে হয় না, কারো হুকুম তামিল করতে হয় না, বিনা মেহনতে রোজগার পাতিও হয়। আচ্ছা, লোকে যে বলে তুমি নাকি স্পাই। চোখ বড় বড় করে গলা নামিয়ে গৌরাং বলল, সে কথাও মিথ্যে নয় দিদি, আমি গুপ্তচরও বটে। অনেকের অনেক হাড়ির খবর আমার ঝুলিতে আছে। ধ্যাত, তোমাকে স্পাই বলে মনেই হয় না। আহা, তুমি বুঝতে পারছো না, স্পাইকে স্পাই বলে চেনা গেলে সে আবার কিসের স্পাই। তাই আসল স্পাইকে কখনো স্পাই বলে মনেই হবে না তোমার। কিন্তু তোমাকে যে ভিখিরি বলেও মনে হয় না গৌরাংদা। তোমার জামা কাপড় কেমন পরিষ্কার, চুল কেমন আঁচড়ানো, মনে হয় দাঁতও মাজো, খোঁড়াও নও, কানাও নও, নুলোও নও, তবে তুমি কেমন ভিখিরি? আহা, ভিখিরি কি একরকম? কানা ভিখিরি, খোড়া ভিখিরি, ঘেও ভিখিরি যেমন আছে, তেমনি গায়ক ভিখিরি, সাধু ভিখিরি, বাউল ভিখিরি, ফকির ভিখিরিও আছে। আবার চালাক ভিখিরি, বোকা ভিখিরি, আসল ভিখিরি, নকল ভিখিরি, ভিখিরির কি শেষ আছে? আমি তো একটা বই লিখবো বলে ঠিক করে রেখেছি, ভিখিরি কাহাকে বলে ও কয় প্রকার। তুমি তাহলে কেমন ভিখিরি গৌরাংদা? গৌরাং মাথা চুলকে বলেছিল, এই তো মুশকিলে ফেললে দিদি, নিজের মুখে কি আর নিজের কথা বলা যায়। তা সে যাই হোক, গৌরাং দাসকে ভিখিরি বলে মনে হয় না পিউয়ের। দাদু আর ঠাকুরমাও গৌরাংকে ভারী খাতির করেন। আজ গৌরাংকে দেখে মন খারাপের ভাবটা একটু কমল পিউয়ের। গৌরাং বারান্দার সিঁড়ির ধাপে জুত করে বসে বলল, পিউ দিদি, আজ যে তোমার মুখখানা তেমন হাসি খুশি নয়, চোখ তো তেমন ঝলমল করছে না, কি ব্যাপার? আমার মন খারাপ গৌরাংদা। এ বাড়িটায় আজ যেন কি একটা হয়েছে, কেউ কিচ্ছু বলছে না। দাদু কোথায় চলে গিয়েছেন, ফিরতে নাকি দেরি হবে। দাদুকে ছাড়া একটুও ভালো লাগছে না যে। গৌরাং একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সব দিন কি আর সমান যায় পিউ দিদি? এক একটা খারাপ দিনও এসে পড়ে মাঝে মাঝে। তবে এসব দুষ্টু দিনগুলো না এলে আবার ভালো দিনগুলো কতটা ভালো তা বোঝা যায় নাকি না? আজকের দিনটা কি খুব দুষ্টু দিন গৌরাং দাদা? তাই তো মনে হচ্ছে। পিউ দিদির যখন মন খারাপ, তখন বলতেই হবে যে আজকের দিনটা ভালো দিন নয়। আচ্ছা গৌরাং দাদা, আমার দাদুর মতো ভালো লোক তুমি দেখেছ? গৌরাং মাথা নেড়ে বলল, না দিদি, আমি সাত গায়ে ঘুরে বেড়াই, কত লোকের সঙ্গে দিব্যি আমার দেখা হয়। সত্যি কথা বলতে কি, রায় মশাইয়ের মতো এমন নিপাট ভালো মানুষ আমি আর একটাও দেখিনি। পিউ খুব করুণ মুখ করে বলল, তাহলে ঠাকুরমা কেন বিড়বিড় করে দাদুকে বকছেন বলো তো? বকছেন নাকি? তাই তো মনে হচ্ছে। ঠাকুরমার মেজাজ খারাপ হলেই কেন যে দাদুকে বকেন, আজও বারবার বলছেন, বুড়ো বয়সের অধঃপতন, বুড়ো বয়সের অধঃপতন। গৌরাং একটু গুম মেরে গেল। গৌরাং দাস একটু আগেই নিতাইবাবুর বাড়িতে গিয়েছিল। গিয়ে দেখে
নিতাইবাবুর মেজাজটা আজ বেজায় খাট্টা হয়ে আছে। রাগে আপন মনেই গজগজ করে যাচ্ছেন। বাজার থেকে ফিরে ঘেমো জামাটা খুলে সবে রোদে শুকোতে দিচ্ছেন। ঠিক এমন সময় কোরাং গিয়ে গান ধরেছে, আমায় দাও মা তৌবিলদারি। নিতাইবাবু কালী ভক্ত লোক। গোরাং দাস এসে গান ধরলে অন্য সময় তার বেশ ভক্তিভাব হয়, চোখ বুজে মাথা নেড়ে নেড়ে শোনেন। কিন্তু আজ গোরাঙের গলা পেয়েই যেন খেপে উঠলেন, ছুটে এসে তম্বি করে বললেন, তোমার আক্কেল কি হে গোরাং? বলি, লজ্জা শরমও কি বিসর্জন দিয়েছ? গোরাং অবাক হয়ে বলে, কেন মশাই, সুরে ভুল হলো নাকি? সুর নিয়ে কথা হচ্ছে না। বলি, আমার মতো ছাপোষার বাড়িতে ভিক্ষে করতে তোমার লজ্জা হয় না? যাও না ওই প্রাণগোবিন্দ রায়ের বাড়িতে, ঘরে বসে দেহাতটা কামাচ্ছে, দেখতে পাচ্ছ না? তোমরা কি কানা? লাখো লাখো টাকা লোকে বাড়ি বয়ে এসে সেলাম ঠুকে দিয়ে যাচ্ছে, তা সে বাড়ি ছেড়ে আমাদের মতো গরিব গুরবর বাড়িতে আসা কেন? নিতাইবাবুর গিন্নি গিরীন্দ্রমোহিনী অত্যন্ত দাপুটে মহিলা। নিতাইবাবুর চেঁচামেচি শুনে বেরিয়ে এসে বললেন, তা ও বেচারির ওপর তম্বি করা কেন? ও তো আর দোষ করেনি। বলি, প্রাণগোবিন্দ রায়ের মতো বুকের পাটা আছে তোমার? তিনি তো আর মিনি মুখ নন তোমার মতো, যাকে বলে বাপের বেটা। গোকুল বিশ্বাসের মতো অমন সাংঘাতিক লোকের কান মুচড়ে টাকা আদায় করলো। পারবে তুমি 7 জন্মে ওরকম হতে? ওই নিরীহ বেচারার ওপর গায়ের ঝাল ঝাড়ছ যে বড়। তোমারই তো লজ্জা হওয়া উচিত। প্রাণগোবিন্দ বাবুকে দেখে শেখো, নমস্য ব্যক্তি। এতদিনে গায়ে একটা সত্যিকারের পুরুষ মানুষ দেখলুম। নিতাইবাবু নিতান্তই মিইয়ে গেলেন। যেমন গরম দুধে পড়ে মুড়ি নেতিয়ে যায়, ঠিক তেমনই। ওদিকে পরেশবাবুর বাড়িতেও প্রাণগোবিন্দকে নিয়ে বেশ একটা মন কষাকষি হচ্ছে। গোরাং গিয়ে শুনতে পেল। পরেশবাবু তার গিন্নি নবদুর্গাকে বোঝানোর চেষ্টা করছিলেন, আহা, তা বলে গরু চুরি করা কি ভালো? নবদুর্গা ফুঁসে উঠে বললেন, চুরি চুরি হতে যাবে কেন? গরু চুরি তো ছোট লোকের কাজ। উনি যা করেছেন সেটাকে বলা হয় অপহরণ। অপহরণ আর চুরি কি এক জিনিস হলো? শুধু তাই নয়, উনি সেই গরু বাবদ মুক্তিপণ আদায় করেছেন। তোমার মুরোতে কুলোবে? গরু চোর বলে তুচ্ছ তাচ্ছিল্য করলেই তো হবে না। গোকলো ডাকাত কত খুন খারাপি করেছে জানো? কত লোকে যথা সর্বস্ব লুটে নিয়ে পথে বসিয়েছে। আজ তাকেই কেমন উচিত শিক্ষা দিলেন প্রাণগোবিন্দ বাবু। আমার তো গিয়ে লোকটাকে পেন নাম করতে ইচ্ছে করছে। পরেশবাবু হাল ছেড়ে দিয়ে গোরাঙের কাছে বসে পড়লেন। বললেন, শুনলি গোরাং, শুনলি? গরু চুরিও নাকি একটা বীরত্বের কাজ। তাই যদি হবে তাহলে দেশের বড় বড় বীরেরা কি হাত গুটিয়ে বসে থাকতেন? তুই বল। ব্যাপারটা তখনও কিছু বুঝতে পারছিল না গোরাং দাস। যখন এই বাড়ির দিকে আসছে তখন বনমালী ঘোষ বাজার সেরে ফিরছিলেন। তাকে দেখে এক গাল হেসে বললেন, প্রাণগোবিন্দবাবুর বাড়িতে যাচ্ছিস বুঝি গোরাং? তা যা, আজ ভালোই পাবি। একটু আগে দেখলুম বাবু নতুন দড়ি কিনে উত্তরমুখ রওনা হলেন। আবার কার গরু ঘরে আনতে গেলেন কে জানে বাবা। আচ্ছা গোরাং দাদা, তুমি বিক্রমজিৎ নামের কাউকে চেনো? গোরাং একটু আনমনা ছিল। প্রশ্ন শুনে একটু অবাক হয়ে বলল, কার নাম বললে? বিক্রমজিৎ। মাথা নেড়ে গোরাং বলে, না দিদি, ও নামে কাউকে তো চিনি না। তবে যে তুমি বলো সাতগাঁয়ে সব লোককে চেনো, তা চিনি বই কি, সব লোককেই চিনি, নারী নক্ষত্র জানি। তাহলে বিক্রমজিৎকে চেনো না কেন? সে কি এখানকার লোক দিদি? কাছে পিঠে থাকে? কোথায় থাকে তা তো জানি না। কেমন চেহারা? তাকে কি আমি দেখেছি নাকি? গোরাং অবাক হয়ে বলে, তুমিও চেনো না? নামটা তাহলে কোথায় পেলে? একটা কাগজে লেখা ছিল। কোন কাগজ? পিউ পঞ্জিকার ভিতর থেকে চিরকুটটা বের করে গোরাঙের হাতে দিয়ে বলল, এই দেখো। গোরাং চিরকুটটা হাতে নিয়ে অনেকক্ষণ ধরে দেখল। তারপর মাথা তুলে বলল, এ তো তুলোট কাগজ।
আজকাল এ কাগজ পাওয়াই যায় না। এ চিঠি তোমাকে কে দিল দিদি? পিউ একটু হেসে বলল, একজন ম্যাজিশিয়ান। যেমন সুন্দর তার চেহারা, তেমনই ভালো তার ম্যাজিক। বটে, তা তার ম্যাজিক তুমি দেখলে কোথায়? বাসের মধ্যে। সে কিন্তু ম্যাজিক দেখিয়ে পয়সা নেয়নি, বরং সবাইকে বিস্কুট, লজেন্স, চকলেট, চা এসব দিয়েছে। ভারী ভালো লোক। গোরাং ঘন ঘন মাথা চুলকে বলল, এ তল্লাটে ম্যাজিশিয়ান তো মোটে 5 জন। সাতগাঁয়ের গগন চটপটি, হবিপুরের সনাতন মুস্তাফি, ময়নার হারাদন পোদ্দার, চরণডাঙ্গার সুমন্ত বোস, আর কুঞ্জপুকুরের ফটিক দাস। ফটিক আর সুমন্ত ছাড়া বাকি সব বুড়ো হাবড়া। তুমি যেমন বলছো তেমন সুন্দর চেহারা কারও নয়। তাহলে ম্যাজিকটা দেখালো কে? সেটাই ভাবনার কথা। আরও একজন ম্যাজিক জানে বলে শুনেছি, সে হলো বীরপুরের বটুক সামন্ত। কিন্তু সে কখনো ম্যাজিক দেখায় না। তুমি কিচ্ছু জানো না। লোকটা তালপুকুরে নেমে গেল, নিশ্চয়ই তালপুকুরেই বাড়ি। এবার কেমন ভ্যাবলার মতো পিউয়ের দিকে চেয়ে রইল গোরাং। অনেকক্ষণ কথাই বেরোলো না মুখ দিয়ে। তারপর বিড় করে বলল, তালপুকুর, বিক্রমজিৎ। কিন্তু তা কি করে হয়? সেটা যে অসম্ভব। কি বলছো গোরাং দাদা? মাথাটা ভুভো করছে দিদি। বড় গন্ডগোল পাকিয়ে দিয়েছ তুমি। তালপুকুর আর বিক্রমজিৎকে যে মেলাতে পারছি না। এ কথাও ঠিক যে তালপুকুরে বিক্রমজিৎ নামে এক জাদুকর থাকতো, সাংঘাতিক জাদুকর। এমন সব অশৈলী কাণ্ড করত যে লোকে বেচায় ভয়ও পেত তাকে। কিন্তু দিদি, সে তো 100 বছর আগেকার কথা। বিক্রমজিৎ তো কবেই মরে গেছে। তাই ভাবছি, বিক্রমজিতের ভেগ ধরে এ আবার কে উদয় হলো? তার মতলবটাই বা কি? সে চিরকুটটাই বা কেন দিল তোমাকে? আর বিপদের কথাই বা বলল কেন? মাথার ভিতর সব তালগোল পাকিয়ে গেল যে। তোমার তো সব সময় মাথা তালগোল পাকিয়ে যায়। একবার যে তোমাকে গালিভারের গল্প বলেছিলাম, সেটা শুনেও তোমার মাথা তালগোল পাকিয়ে গিয়েছিল। হ্যাঁ দিদি, সে কথা ঠিক। তবে বিক্রমজিৎ আর তালপুকুরের ব্যাপারটা আরও গোলমেলে। যদি সত্যি তার রাজপুতুরের মতো চেহারা হয়, তাহলে আরও ভাবনার কথা। কারণ 100 বছর আগে যে বিক্রমজিৎ জাদুর খেলা দেখাতো, তারও চেহারা নাকি কার্তিক ঠাকুরটির মতো। কিন্তু মুশকিল কি জানো? তালপুকুরের বিখ্যাত জাদুকর বিক্রমজিৎ 100 বছর আগে খুব অল্প বয়সেই মারা গেছে। লোকে দুঃখ করে বলে, বেঁচে থাকলে সে নাকি দুনিয়ার সব জাদুকরকে হারিয়ে দিত। ধ্যাৎ, এ সে নয়। এ খুব ভালো লোক। আমাকে একটা চকলেট বার দিয়েছে, এই দেখো। গোরাং জিনিসটা দেখে বলল, বাহারি মোড়ক দেখছি, তুমি নেবে? মাথা নেড়ে গোরাং বলে, না দিদি, ওসব জিনিসের মর্ম কি আমরা বুঝি? আমাদের মোটা চালের রাঙা ভাত আর লঙ্কা ছাড়া মুখে কিছু রোচে না। ওটা তুমি খেও। আমরা তো অচেনা লোকের দেওয়া জিনিস খাই না। তবু রেখে দাও। ব্যাপারটা গোলমেলে বটে, কিন্তু তলিয়ে দেখলে হয়তো কোনো গুপ্ত কথা বেরিয়ে আসবে। আজ উঠছি দিদি, চিরকুটা চকলেটটা লুকিয়ে রাখো, হাতছাড়া করো না। ওমা, তুমি যাচ্ছ কোথায়? তোমাকে ভিক্ষেই দেওয়া হয়নি। সে আর একদিন হবে ক্ষণ দিদি। যা একখানা গোলমেলে ভাবনা ঢুকিয়ে দিলে মাথায়, আগে তার জ্বর ছাড়াই, তারপর ভিক্ষের কথা ভাবা যাবে। বটুকবাবু নিবিষ্ট মনে তার পানা পুকুরে ছিপ ফেলে বসে আছেন। পুকুরে জল দেখা যায় না, জলের উপর পুরু পানা ভেসে আছে। বটুকবাবুর আর কোনো দিকে নজর নেই। এক দৃষ্টে যেখানে ছিপ ফেলেছেন সেই জায়গায় চোখ রেখে বসে আছেন। তার পাশে থাবা পেতে বসে আছে বাঘা কুকুরটা। বটুকবাবুর কুকুর টবির ডাক শোনা যায় না, ঘেউ ঘেউ করার কুকুরই নয়। শোনা যায় বাড়িতে বাইরের অচেনা কেউ ঢুকলে নিঃশব্দে গিয়ে ঝাঁপিয়ে পড়ে কামড়ে গলার নলি ছিঁড়ে দেয়। তেমন ঘটনা অবশ্য আজ অবধি ঘটেনি,
তবে রটনা আছে বলে বটুকবাবুর বাড়িতে কেউ ঢোকে না। কুকুর যেমন ডাকে না, তেমনি বটুকবাবুও কারো সঙ্গে কথাবার্তা কর না। বাড়ির বাইরে তাকে কখনোই দেখা যায় না। তাই এ বাড়িতে যে কেউ থাকে এটাই লোকে ভুলতে বসেছে। গভীর রাতে নাকি মাঝে মাঝে বটুকবাবু বের হন। কোথায় যান, কি করেন, তা কেউ জানে না। বটুক সামন্তর বাড়িটাও ভারী এক টেরে, গাঁ থেকে একটু তফাতে। শিমুল আর জারুল গাছের একটা বনের মতো আছে তার পিছনে, নিরালা জায়গা। চারদিকে ১.৫ মানুষ সমান উঁচু মজবুত পাঁচিল দিয়ে ঘেরা মস্ত বাগান। ভিতরে পুকুর, পুকুরের ধার ঘেঁষেই পুরনো আমলের লাল রঙের দোতলা একটা বাড়ি। বুড়ো বুড়িরা কেউ বেঁচে নেই। বটুক সামন্তর বুড়ি বিধবা এক পিসি কয়েক বছর আগেও বেঁচেছিলেন। তিনি মরা স্তক এ বাড়িতে বটুক সামন্ত আর তার বিচ্ছিরি কুকুরটা আর ভিখুরাম ছাড়া কেউ থাকে না। বাইরের ফটকের কাছে একটা খুপড়ি ঘরে খুনে বুড়ো দারোয়ান ভিখুরাম থাকে বটে, তবে না থাকার মতোই। ভিখুরাম আগে বাজার হাট করত, এখন বুড়ো হয়েছে, সারাদিন শুয়ে বসেই থাকে, বাইরে বেরোবার ক্ষমতা নেই। বাজারের ব্যাপারীদের সঙ্গে বটুকবাবুর বন্দোবস্ত আছে। তারা চাল ডাল আর আনাজপাতি বাড়িতে পৌঁছে দিয়ে পয়সা নিয়ে যায়। বটুকবাবুর এই নিরালা বাড়ির ভিতরে কি হয় না হয় তা আর কেউ না জানলেও মহিষবাহন টকেশ্বর জানে। টকেশ্বরের জানারও কিছু কারণ আছে। এক কারণ হলো তার খুব খিদে পায়। যখন তখন এমন খিদে জাগিয়ে ওঠে যে টকেশ্বরের তখন বকরাক্ষুষে চেহারা, তবে মোষ চড়িয়ে চড়িয়ে গায়ের কোথায় কোন গাছে কোন ফল পাকছে বা ফলছে তার সব খবর সে জানে। আর জানে বটুকবাবুর বাগানে কাশির পেয়ারা, আতা আর নোনা, বেল আর গ্রীষ্মকালে যা আম হয় তেমনটা আর কোথাও নয়। তার আর একটা সুবিধে হলো সে মোষের পিঠে ঘুরে বেড়ায়। ফলে মোষের কাঁধে ভর করে বটুকবাবুর বাগানের পাঁচিলে উঠে পড়া তার কাছে জল ভাত। দেওয়াল ঘেঁষে কিছু গাছ আছে। টকেশ্বর নিঃশব্দে কাজ সারতে ভালোই জানে। এমনকি কুকুরটাও সব সময় তার উপস্থিতি বুঝতে পারে না। অবশ্য সব দিন সময় যায় না। এক একদিন কুকুরটা গন্ধ পেয়ে তেড়েও আসে। টকেশ্বর তখন টুক করে তার মোষের পিঠে নেমে পড়ে। কুকুরটা মাঝে মধ্যে তেড়ে এলেও বটুকবাবু কিন্তু কখনো ফিরেও তাকান না। এক মনে মাছ ধরেন, কিন্তু একমাত্র টকেশ্বরই জানে বটুকবাবু মাছও ধরেন না। সে কত দিন দেখেছে বটুকবাবু ছিপে গেথে মাছ তুলে এনে মুখ থেকে বড়শি ছাড়িয়ে মাছকে আবার জলে ছেড়ে দেন। বটুকবাবু কি বোকা? ছেড়েই যদি দেবেন তাহলে ধরেন কেন? এইটা অনেক ভেবেও টকেশ্বর আজও বুঝতে পারেনি। টকেশ্বর তককে তককে আছে। একদিন ফাঁক পেলে সে বাগানে নেমে পুকুর থেকে একটা বড় সড়ো মাছ ধরে নিয়ে যাবে। ধরা শক্তও নয়, সে জানে বটুকবাবুর পুকুরে মাছ কিচকিচ করছে। ছিপ বা জাল ফেলারও দরকার নেই, জলে নেমে সাপটে ধরে তুলে ফেললেই হয়। কিন্তু ফাঁক পাওয়াই মুশকিল। বটুকবাবু প্রায় সারা দিনই পুকুর পাড়ে বসে থাকেন। বাপ ঠাকুরদার টাকা ছিল বলে বটুকবাবুকে কোনো কাজকর্ম করতে হয় না, কিন্তু তা বলে সারাদিন মাছ ধরা আর ছেড়ে দেওয়াটাই বা কী রকম কথা? বটুকবাবুর পুকুরের মাছের গল্প একদিন সে বাড়িতে করেছিল। তাতে তার ঠাকুরদা বাঘু শিকারী গম্ভীর হয়ে বলেছিল, তা তোর ও বাড়িতে উকিঝুঁকি দেওয়ার দরকার কি? খবরদার আর যাবি না। টকেশ্বর অবাক হয়ে বলে, কেন দাদু, গেলে কি হয়? বাঘু শিকারী মাথা নেড়ে বললেন, ও বাড়িতে না যাওয়াই ভালো। বাড়িটা বন্ধন করা আছে, ভিতরে ঢুকলে বিপদ হতে পারে। বাড়ি বন্ধন করা থাকলে কি হয় দাদু? শুনেছি চোর ডাকাত নাকি ঢুকতে পারে না। বটুকের ঠাকুরদা মস্ত তান্ত্রিক ছিল, ওরা সব মারণ উচ্চাটন জানে। কাজ কি তোর ও বাড়িতে গিয়ে? আমি তো বটুকবাবুর বাড়ির দেওয়ালে উঠে কত ফল পাকুড় পেরে খাই, কিছু হয় না তো। খবরদার আর ওদিকে মারাসনি।
বটুক বান মেরে দিলে শেষ হয়ে যাবি। টকেশ্বর হেসে বাঁচে না। বটুকবাবু বান মারবেন কি? বটুকবাবু তো একটা ভ্যাবলা লোক, যিনি পুকুরের মাছ ধরে ধরে ছেড়ে দেন। তিনি ভ্যাবলা ছাড়া কি? কথাটা বাড়িতে বেশ চাউর হওয়াতে টকেশ্বরের বাবা আর বড় বাবাও তাকে ডেকে বলে দিলেন বটুকবাবুর বাড়িতে সে যেন আর না যায়। টকেশ্বরের এটাই হয়েছে মুশকিল। তার বাড়িতে 4 পুরুষ বর্তমান। মাথার ওপর বাবা, বাবার মাথার ওপর ঠাকুরদা, আবার ঠাকুরদার মাথার ওপর বড় বাবা, অর্থাৎ ঠাকুরদার বাবা এখনো বেঁচে। এত গার্জেন থাকায় টকেশ্বরের একটু অসুবিধে হয়, কিন্তু বটুকবাবুর বাড়িতে কি এমন জুজু আছে সেটাই সে বুঝতে পারে না। আর সেই জন্যই সে আরও বেশি করে ব্যাপারটা জানার জন্য উচাটন হয়। সে বীরপুরের বিখ্যাত বাসুলি মন্দিরের পুরুত ঠাকুর পীতাম্বর ভট্টাচার্যের কাছেও গিয়েছিল। ঠাকুরমশাই, বাড়ি বন্ধন করা থাকলে কি হয়? পীতাম্বর মুখটা আষ্টে করে বললেন, বন্ধন করলে চোর ডাকাত আসে না, বদমাশরা তফাৎ থাকে। সত্যি ঠাকুরমশাই? সত্যি না মিথ্যে তা কি করে বলি বলো তো বাপু? কলিকালে কি আর মন্তরতন্ত্রের সেই জোর আছে? আমি তো আমার বাগানখানা শতেকবার বন্ধন করেছি, তাতে কি কিছু হলো? রোজ গরু ছাগল ঢুকে গাছপাতা খেয়ে যাচ্ছে, মূলোটা লাউটা চুরিও যাচ্ছে রোজ। তবে যে শুনি বটুকবাবুর বাড়ি নাকি বন্ধন করা আছে, সেখানে ঢুকলে বিপদ হবে। পীতাম্বর বিরস মুখে বললেন, বটুকের ঠাকুরদা তন্তরমন্তর জানতো বটে, তা বন্ধন করে কোন কচুটা হলো? বংশই তো লোপাট হতে বসেছে। বটুকটা তো সংসার ধর্মই করল না, বারদুই বিবাগী হয়ে ফের ফিরে এসে বাড়িতে থানা গেড়ে বসে আছে। তবে ওর আর বাড়ি বন্ধনের দরকারটাই বা কি? যা একখানা সরালে কুকুর পুষেছে, তাতেই তো চোর ছ্যাচোররা তফাৎ থাকে। কলিকাল তো, তাই মন তোরে তেমন কাজ হয় না, বুঝলি? কুকুর পুষলে বেশি কাজ হয়। তা তোর মতলবটা কি বলতো? হঠাৎ বটুকের এত খতির নিচ্ছিস কেন? টকেশ্বর এক গাল হেসে বলল, কি জানেন ঠাকুরমশাই, বটুকবাবুর পুকুরে একেবারে গিজ গিজ করছে বড় বড় মাছ। তাই ভাবছিলাম অত মাছ তো বটুকবাবুর ভোগে লাগবে না, একাত্রা যদি চুপি চুপি গিয়ে তুলে আনি। পীতাম্বরের চোখ চকচক করে উঠল। এক মুখ হাসি নিয়ে বললেন, ওরে, শাস্ত্রেই আছে বর্বরস্য ধনঙ্ক্ষয়, তাতে ছুরির দোষও অর্ষাবে না। তা তুলবি বাবা, সত্যি? তাই তো ইচ্ছে ঠাকুরমশাই। তা তুলিস, মুড়োটা বরং ব্রাহ্মণ ভোজনে দিয়ে যাস। তাই হবে ঠাকুরমশাই। মাছ চুরির মতলব আটলেও চট করে কাজে নামতে ঠিক সাহস হয়নি টকেশ্বরের, কারণ বটুকবাবু লোকটা কেমন সেটাই আন্দাজ করতে পারছে না সে। যারা কম কথা কয়, যারা গোমরা মুখ, তাদের টক করে বোঝা যায় না কি না? গায়ের লোকও বটুককে চেনে বটে, কিন্তু তার সম্পর্কে ভালো মন্দ কিছুই জানে না। ধরা পড়লে টকেশ্বরকে বটুকবাবু পেটাবেন না কোতল করবেন না ছেড়ে দেবেন, সেটাও আঁচ করতে পারছিল না সে। তবে মতলবটা মাথায় ঘুরে বেড়াচ্ছে কদিন ধরে। আজ সকালে কবরেজ মশাই এসে উঠোনে বসে বড় বাবার নাড়ি দেখছেন, অখণ্ড মনোযোগ, চোখ বন্ধ, ধ্যানস্থ। তা কবরেজ মশাইয়ের বয়সও কিছু কম হলো না, 112 পেরিয়ে 13। বড় বাবা অর্থাৎ হাবু শিকারীর এই 113 পেরিয়ে 14। অনেক সময়ই দেখা যায় নারী দেখতে দেখতে কবরেজ মশাই আর হাবু শিকারী দুজনেই ঘুমিয়ে পড়েছেন। আজও প্রায় সেই পরিস্থিতি। প্রায় আধ ঘন্টা নারী দেখার পর কবরেজ মশাই হঠাৎ টান হয়ে বসে বললেন, না, শরীরে তো কোনো আবল্লি নেই, হ্যাঁ, লক্ষণ সবই বেশ ভালো। হাবু শিকারী মিট মিট করে চেয়ে বললেন, তাহলে খিদেটা হচ্ছে না কেন বলো তো? সকাল থেকেই পেটটা যেন ভরা ভরা। টকেশ্বরের ঠাকুরমা ঘোমটার আড়াল থেকে বললেন, তা খিদের আর দোষ কি? ফাঁক পেলে তো খিদে হবে। সকালে উঠে এক গোছা রুটি খেয়েছেন, ঘন্টাটা পরেই 1 কাশি ফেনা ভাত, পেট তো ফুরসতই পাচ্ছে না। কবরেজ মশাই
দুধারে ঘন ঘন মাথা নেড়ে বললেন, "উহুঁ, উহুঁ, এ তো মোটেই ভালো কথা নয় হে হাবু। বয়স হয়েছে, এ কথাটা মনে রেখো। এ বয়সে সংযম পালন না করলে যে ফ্যাসাদে পড়বে।" হাবু শিকারী খেকিয়ে উঠে বললেন, রাখো রাখো, বলি তোমার বয়সটাও কি কম হলো? এই তো সদানন্দের মেয়ের বিয়েতে সেদিন 12টা মাছ আর 25টা রসগোল্লা খেলে। আমারও তো খাই খাই নেই বাপু। সেদিন আমি মোটে 10খানা মাছ আর 20টা রসগোল্লা খেলুম। "আর মিছে কথা বলো না তো হাবু। 10 টুকরো মাছ খেলে কি হয়, সেই সঙ্গে যে এক কারি মাংস সাঁটালে। এই তো বৌমা বলল, সকালে 1 গোছা রুটি খেয়েছো, তারপর ফেনা ভাত। তবে খিদের অভাব হচ্ছে কোথায়?" হাবু একটু লজ্জা লজ্জা ভাব করে বলেন, খেয়েছি নাকি? তা হবে হয়তো। আগে ভালো মন্দ কিছু খেলে বেশ মনে থাকতো। আজকাল মোটেই মনে থাকছে না কেন বলো তো? "সেটা মোটেই ভালো মন্দের দোষ নয়, তোমার নোলার দোষ।" হাবু শিকারী মাথা নেড়ে বলেন, তা নয় হে কবরেজ, আসলে ভালো মন্দ কিছু জুটছে না বলেই মনে থাকছে না। রুটি আর ফেনা ভাত কি ভালো মন্দর মধ্যে পড়ে? ওসব ভুসিমাল খেয়ে খেয়েই আমার অরুচিটা হয়েছে। "তা বলে রোজ মাংস পোলাও খেতে চাও নাকি?" আহা, মাঝে মধ্যে হতে দোষ কি? রোজ রোজ গুচ্ছের ফেনা ভাত রুটি শাক পাতা খেয়ে যে গায়ে মোটেই জোর হচ্ছে না। একটু ভালো প্রতির নিদান দিয়ে যাও দিকিনি। এই ধরো পাকা মাছ, মাংসের শুরুয়া, ঘন দুধ। সেসব আর কোথায় পাবে বলো? যা জুটছে তাই ভগবানের দয়া বলে মনে করো। বুড়ো বয়সে বড় বাবা মশাইয়ের একটু নোলা হয়েছে, এ কথা ঠিক। এ বাড়িতে শাক পাতা কচু ঘেঁচু ছাড়া ভালো মন্দ বড় একটা হয় না, বড় জোর কুচো মাছ। তাই বড় বাবা মশাইয়ের জন্য বড় কষ্ট হয় টকেশ্বরের। 114 বছর বয়স মানুষটার, কদিনই বা আর আছেন। তাই টকেশ্বর ঠিক করলো, এসপার ওসপার যাই হোক, আজ বটুকবাবুর পুকুর থেকে একটা মাছ তুলে আনবে। মোষ চড়াতে বেরিয়ে আজও টকেশ্বর বটুকবাবুর বাড়ির দেওয়ালে উঠল। জালে তৈরি একটা থলি এনেছে সে। ফাঁক বুঝে মাছ ধরে কাঁধে ঝুলিয়ে নেবে। তারপর তাড়াতাড়ি গাছে উঠে দেওয়াল ডিঙিয়ে এপাশে নেমে পড়বে। কপালটা ভালোই বলতে হবে তার। আজ দেওয়ালে উঠে দেখতে পেল পুকুরের ধারে বটুকবাবু জায়গাটা ফাঁকা, কেউ নেই। টকেশ্বর খুব সাবধানে ভালো করে চারধারটা দেখে নিল। না, বাগানে কোথাও বটুকবাবুকে দেখা যাচ্ছে না, কুকুরটারও হদিশ নেই। টকেশ্বর খুব ভালো করে চারধার দেখে নিয়ে মনে মনে একটা হিসেব করল। গাছ বেয়ে পুকুরের কাছাকাছি গিয়ে যদি ঝপ করে নামা যায়, তাহলে মাছ ধরতে 2 মিনিটের বেশি লাগবে না। মাছ শুধু গাছে ওঠা একটু কঠিন হবে বটে, কিন্তু পারা যাবে। একবার গাছে উঠে পড়তে পারলে আর চিন্তা নেই, সে বাদরের মতো গাছ বাইতে পারে। সাহস করে সে সামনের গাছের ডালে উঠে সাবধানে এগোতে লাগলো। শব্দ টব্দ যাতে না হয় তার জন্য খুব ধীরে ধীরে আড়া ডাল বেছে বেছে এগোতে লাগলো। এ কাজটা শক্ত নয়, আসল শক্ত কাজটা হলো নেমে ঝপ করে মাছ তুলে তাড়াতাড়ি গাছে উঠে পড়া। খুব বড় মাছ হলে অবশ্য বিপদে পড়তে হবে। তার ইচ্ছে মাঝারি 8-10 কেজি ওজনের একটা মাছ ধরা, কিন্তু তাড়াহুড়োয় বাছাবাছির সময় তো থাকবে না, সেইটাই বিপদের কথা। পুকুরের কাজ বরাবর চলে এলো টকেশ্বর। নামার জন্য ঝুল খেতে পা বাড়িয়েও সে শেষবার চারদিকটা নিরিখ পরখ করার জন্য এদিক ওদিক তাকাতে গিয়ে আচমকা আপাদ মস্তক শিউরে উঠল। পুকুরের দক্ষিণ দিকে একটা ঝোপের সামনে ফুটফুটে একটা 8-10 বছরের মেয়ে চুপটি করে দাঁড়িয়ে আছে। তার পরনে নীল রঙের ফ্রক, পায়ে জুতো মোজা, সুন্দর করে চুল আঁচড়ানো, তাতে আবার কালো রিবন। হাসি হাসি মুখ করে মেয়েটা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। টকেশ্বর এত অবাক হয়ে গিয়েছিল যে আর একটু হলেই তার শিথিল হাত গাছের ডাল থেকে ফসকে যেত। কোনো রকমে গাছের ডালটা ধরে
পা দুটো ওপরে তুলে আড়াল হলো সে। বটুকবাবুর বাড়িতে কোনো বাচ্চা মেয়ে নেই, থাকার কথাও নয়। তাহলে কি এতদিন বাদে এ বাড়িতে বটুক সামন্তর কোনো আত্মীয় স্বজন এসেছে? তাই হবে হয়তো, নইলে বটুকবাবুর বাড়িতে খুনিয়া কুকুর আছে জেনেও কোনো বাচ্চা মেয়ে কি ঢুকতে সাহস করবে? মেয়েটা একা অত স্থির হয়ে দাঁড়িয়েই বা আছে কেন, তাও বুঝতে পারছিল না টকেশ্বর। সে শুধু অবাক হয়ে চেয়ে রইল। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না টকেশ্বরকে। আচমকা কোথায় একটা কিসের শব্দ হলো, সঙ্গে সঙ্গে বিদ্যুতের গতিতে আর একটা ঝোপের আড়াল থেকে মস্ত কুকুরটা বেরিয়ে এলো। চোখের পলক ফেলার সময় পেল না টকেশ্বর। কুকুরটা সোজা মেয়েটার দিকে ছুটে এসে একটু দূর থেকে একটা লাফ দিয়ে পড়েই মেয়েটার গলা কামড়ে ধরে চিৎ করে ফেলে দিল মাটিতে। তারপর ঝটকা মেরে মেরে ছিটতে লাগলো গলার নড়ে। আতঙ্কে চিৎকার করেছিল টকেশ্বর, কিন্তু তার ভাগ্য ভালো গলা দিয়ে আওয়াজ বেরোয়নি। চোখ বুজে ফেলেছিল সে। এরকম ভয়ঙ্কর দৃশ্য সে জীবনে দেখেনি। আতঙ্কে হিম হয়ে গিয়েছে তার শরীর। কাঠ হয়ে কিছুক্ষণ বসে থেকে সে আর একটা শীষের শব্দ শুনে চোখ চাইল। দেখল কুকুরটা মেয়েটাকে ছেড়ে দিয়ে ফের যেখান থেকে এসেছিল সেখানে ফিরে গেল। টকেশ্বর দেখল মেয়েটা স্থির হয়ে পড়ে আছে, নড়ছে না। কুকুরটা যখন তেড়ে আসছিল তখনও মেয়েটা নড়েনি বা পালানোর চেষ্টা করেনি বা চেঁচায়নি। এটা ভারী আশ্চর্যের ব্যাপার বলে মনে হলো টকেশ্বরের। কিছু করার নেই বলে গাছেই বসে রইল টকেশ্বর। একটু বাদে দেখা গেল বটুকবাবু খুব ক্লান্ত মুখে ধীরে সুস্থে হেঁটে এসে মেয়েটাকে তুলে দাঁড় করিয়ে কিছু দেখলেন মন দিয়ে। মুখে কোনো ভাবান্তর নেই। আর টকেশ্বর খুব অবাক হয়ে দেখল মেয়েটার গলায় একটা মস্ত গর্ত হয়ে গেলেও একটুও রক্ত পড়ছে না। ভালো করে দেখে টকেশ্বর বুঝল ওটা কোনো মেয়ে নয়, একটা পুতুল, তবে বেশ বড় সড়ো পুতুল। কিন্তু পুতুলটার ওপর কুকুর লেলিয়ে দেওয়ার অর্থ কি? ব্যাপারটা কিছুতেই বুঝতে পারল না টকেশ্বর। তবে নিজের ভাগ্যকে সে ধন্যবাদ দিল। ভাগ্যিস আহাম্মকের মতো মাছ ধরতে নেমে পড়েনি। বটুকবাবু পুতুলটা তুলে নিয়ে ধীরে সুস্থে বাড়িতে গিয়ে ঢুকলেন, পিছন পিছন তার কুকুরটাও। টকেশ্বর ধীরে ধীরে গাছের ডাল বেয়ে বেয়ে ফিরে এলো। তারপর পাঁচিল ডিঙিয়ে বাইরে লাফ দিয়ে নেমে পড়ল। কিন্তু মনে বড্ড খটকা লেগে গেছে। ব্যাপারটা কি হলো, কেন হলো, তার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছিল না সে। একটা পুতুলের উপর তো কারো কোনো আক্রোশ থাকতে পারে না। বড্ড চিন্তায় পড়ে গিয়ে টকেশ্বর ভারী আনমনা রইল সারা দিনমান। বটুকবাবুর বাড়ি যেসব ব্যাপারীরা চাল ডাল তেল মশলা আর আনাজ পৌঁছে দেয় তাদের সবাইকেই চেনে টকেশ্বর। বীরপুর বাজারের গোপাল পুরকাইত তাদের একজন। তার বেশ বড় মুদিখানার দোকান। টকেশ্বরের সঙ্গে ভাবসাব আছে, কারণ গোপালের আবার মোষের দুধ ছাড়া চলে না, আর টকেশ্বরের বাড়ি থেকে সেই মোষের দুধ যায়। সন্ধেবেলা টকেশ্বর গিয়ে গোপাল পুরকাইতের দোকানে হানা দিল। দোকানে ভিড়ভাট্টা নেই, দু চারজন বসে আছে বটে, তবে তারা খদ্দের নয়, গল্প স্বল্প করতে আসে। গোপাল বসে খাতায় বিক্রি কিনের হিসেব টুকে রাখছিল। তাকে দেখে বলল, কি খবর রে টক্কা? টক্কা মাথা টাথা চুলকে বলল, আগে একটা ব্যাপার জানতে এলাম খুড়োমশাই। কি ব্যাপার? আজ একটা ব্যাপার দেখে মনে বড় খটকা লাগছে। বলে ফেল। আজ দেখলাম বটুকবাবু তার শিকারি কুকুরটাকে একটা মেয়ে পুতুলের ওপর লেলিয়ে দিলেন। কুকুরটা গিয়ে পুতুলটার গলার নলি ছিঁড়ে ফেলল। পুতুলটা কিন্তু ভারী সুন্দর আর প্রমাণ সাইজের। ওটা পুতুল নয় রে, ওকে বলে ম্যানিকুইন। পোশাকের দোকানে সাজিয়ে রাখে শোকেসে। তা তুই আবার বটুকবাবুর বাড়িতে ঢুকতে গেলি কেন? প্রাণের ভয় নেই? ও যা কুকুর, এক কামড়ে শেষ করে দেবে যে। বাড়িতে ঢুকিনি খুড়োমশাই, দেয়ালের ওপর দিয়ে একটু উঁকি দিয়ে বাগানটা দেখছিলুম, তখনই এই ব্যাপার। তাই ভাবলাম ব্যাপারটা কি হলো তা আপনাকে একবার জিজ্ঞেস করে যাই। বাড়িতে উকি ঝুঁকি দেওয়া বটুকবাবু কিন্তু পছন্দ করেন না।
আর ও যা দেখেছিস তা তেমন কিছু নয়, ভালো জাতের কুকুর তো, তাই বোধহয় মাঝে মাঝে ট্রেনিং দিয়ে রাখেন। এবার জলের মতো বুঝতে পারল টকেশ্বর, এক গাল হেসে পড়ল। তবে তাই হবে বোধহয়, আমার কেমন খটকা লেগেছিল বলে আপনার কাছে জানতে এলুম। টকেশ্বর যখন চলে আসছিল তখন দোকানে বসা লোকদের মধ্যে একজন তার পিছু নিয়ে এসে ধরে ফেলল। বলি, ও টকেশ্বর, একটু কথা ছিল যে। টকেশ্বর লোকটাকে চেনে, গোরাং দাস। গোরাং দাস ভিক্ষে করে বটে, কিন্তু তাকে কেউ ভিখিরি বলে মনেই করে না, বরং যেখানে যায় সেখানেই গোরাং খাতির পায়। কি কথা গোরাংদা? ঘটনাটা একটু খোলসা করে বলবি ভাই। তা বলল টকেশ্বর, এমনকি মাছ চুরির মতলবের কথাও চেপে রাখল না। সব শুনে গোরাং বলল, বটুকবাবু তোকে দেখতে পায়নি তো? না, আমি তো গাছের উপরে ছিলুম। কথাটা পাঁচকান করতে যাস না, তোর বিপদ হতে পারে। টকেশ্বর অবাক হয়ে বলে, আমার বিপদ হবে কেন? তা জানি না, আরও একটা কথা। কি কথা গোরাংদা? আর ভুলেও বটুকবাবুর পুকুরের মাছ ধরার মতলব করিস না। আজ বরাত জোরে বেঁচে গেছিস বটে, কিন্তু রোজ রোজ তো আর বরাত তোকে দেখবে না। তা বটে, কিন্তু পুকুরে যে অনেক মাছ গো গোরাংদা, কিলবিল করছে যে। শোন বোকা, বটুকবাবু কুকুরের মতো ওই মাছগুলোকেও পোষে, কখনো নিজের পুকুরের মাছ খায় না। বাজারের মাছের ব্যাপারী যোগেন রোজ মাছ পৌঁছে দিয়ে আসে, বুঝলি কিছু? পুকুরের মাছে হাত পড়লে কিন্তু বিপদ আছে। বুঝেছি গোরাংদা। টকেশ্বরের কাছ থেকে বিদায় নিয়ে গোরাং পা চালিয়ে চরণডাঙ্গার দিকে হাঁটা দিল। তার মনে হচ্ছে আর বিশেষ সময় নেই। তাড়াতাড়ি না করলে কি থেকে কি হয়ে যায় কে জানে বাবা। তবে তার মনটা বড় কুগাইছে। শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুরে সিরিজ থেকে ঘোর প্যাচে প্রাণগোবিন্দর দ্বিতীয় পর্ব। খুব তাড়াতাড়ি ফিরব তৃতীয় তথা শেষ পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।